জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার নির্দেশে সারা দেশে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগের নেতারা, থাকছে প্রতিবেদনে। তারা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের রাজনৈতিক তারিখ নাকি ইন্ডিয়া, জামায়াতের আমির, থাকছে প্রতিবেদনে। হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান, ফেরত পাঠানোর বিষয় বিবেচনায়, থাকছে প্রতিবেদনে। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং মঙ্গলবার, থাকছে প্রতিবেদনে। কার্ড দিয়ে সংকট সমাধান করা যাবে না, ড মাসুদ, থাকছে প্রতিবেদনে। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া, পুতিন, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনার নির্দেশে সারা দেশে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগের নেতারা। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নতুন করে মাঠে নামতে শুরু করেছেন, এমন খবর একাধিক সূত্রে জানা গেছে। এই তৎপরতার পেছনে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা রয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট নেতারা। দলীয় সূত্রগুলো বলছে, দীর্ঘ সময় সংগঠনের কার্যক্রম সীমিত থাকার পর এখন আবার সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সংগঠিত হওয়া, জনসংযোগ বাড়ানো এবং সাংগঠনিক শক্তি পুনর্গঠনের ওপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে ছোট ছোট সভা, মিছিল এবং কর্মসূচির মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছেন নেতারা। রাজধানীসহ বিভিন্ন জেলায় হঠাৎ করে ঝটিকা মিছিল ও পথসভা করতে দেখা গেছে দলটির কর্মীদের। অনেক ক্ষেত্রে তারা দ্রুত জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন এবং কিছু সময় পরই ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন। পর্যবেক্ষকরা মনে করছেন এটি একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাঠে সক্রিয়তা বজায় রাখা হচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। তারা বলছেন, দলকে সংগঠিত করতে এবং কর্মীদের মনোবল বাড়াতে এই কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে নতুন প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করার চেষ্টাও চলছে। তবে এই তৎপরতা ঘিরে কিছু জায়গায় উত্তেজনার খবরও পাওয়া গেছে। কয়েকটি এলাকায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। যদিও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি, তবুও পরিস্থিতি সংবেদনশীল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো ধরনের জমায়েত বা মিছিল আইনত গ্রহণযোগ্য নয়। তাই যেখানেই এমন কর্মসূচি হচ্ছে সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মাঠে নামার কৌশল মূলত সংগঠনের শক্তি প্রদর্শন এবং কর্মীদের সক্রিয় রাখার একটি উপায়। তারা বলছেন, ভবিষ্যতের বড় রাজনৈতিক লক্ষ্য সামনে রেখে ধাপে ধাপে সংগঠনকে প্রস্তুত করা হচ্ছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন এভাবে উত্তেজনা বাড়তে থাকলে তা জনজীবনে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের এই নতুন তৎপরতা দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও গতি এনেছে। এখন দেখার বিষয় এই কর্মসূচি কতটা বিস্তৃত হয় এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলে। কারা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের রাজনীতি? তারেক, ভারত নাকি জামায়াতের আমির? দেশের রাজনৈতিক অঙ্গনে প্রায়ই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আসলে কার হাতে? এটি কি কোনো একক নেতার প্রভাব, নাকি প্রতিবেশী দেশের ভূমিকা, কিংবা আদর্শ ভিত্তিক কোনো দলের নেতৃত্ব? সাম্প্রতিক সময়ের নানা গুঞ্জন ও আলোচনার প্রেক্ষাপটে বিষয়টি আবারও সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতি কখনোই একক কোনো ব্যক্তি বা শক্তির হাতে পুরোপুরি নিয়ন্ত্রিত হয়নি, বরং এটি একটি বহুমাত্রিক কাঠামো, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, নেতৃত্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সম্পর্ক সব মিলেই প্রভাব তৈরি করে। প্রথমত, দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির গুরুত্বপূর্ণ নেতা তারেক রহমান দীর্ঘদিন ধরে দলের কৌশল নির্ধারণ ও রাজনৈতিক অবস্থান তৈরিতে ভূমিকা রাখছেন। তার নেতৃত্বে দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ ও আন্দোলন কৌশল নির্ধারণ হয়, এমনটাই মনে করেন বিশ্লেষকরা।
তবে তার এই প্রভাব মূলত দলীয় পরিসরেই সীমাবদ্ধ। অন্যদিকে ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব রাখে। বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক কূটনীতি এসব ক্ষেত্রে ভারতের ভূমিকা উল্লেখযোগ্য। তবে সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করে এমন কোনো প্রমাণিত বাস্তবতা নেই বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর নেতৃত্ব আলোচনায় থাকে। দলটির আমির বা শীর্ষ নেতৃত্ব আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে একটি নির্দিষ্ট সমর্থক গোষ্ঠীর উপর প্রভাব রাখে। তবে জাতীয় পর্যায়ে পুরো রাজনৈতিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার মতো অবস্থানে তারা নেই, এমন মত বিশ্লেষকদের। তাহলে প্রশ্ন থাকে, কে নিয়ন্ত্রণ করছে? বিশেষজ্ঞদের মতে প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হয় একটি পাওয়ার ব্যালেন্স বা শক্তির ভারসাম্যের মাধ্যমে। এখানে একদিকে রয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি, অন্যদিকে বিরোধী দল, পাশাপাশি আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন ব্যবস্থা। এসবের সঙ্গে যুক্ত থাকে জনগণের মতামত ও ভোট, যা চূড়ান্তভাবে রাজনৈতিক গতিপথ নির্ধারণ করে। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলেন, নিয়ন্ত্রণ শব্দটি অনেক সময় অতিরঞ্জিতভাবে ব্যবহার করা হয়। বাস্তবে রাজনীতিতে কেউ এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে না, বরং বিভিন্ন পক্ষ তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রভাব বিস্তার করে এবং সেই প্রভাবের সমন্বয়ে সামগ্রিক পরিস্থিতি তৈরি হয়। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবি ও গুঞ্জনের কারণে এই প্রশ্নটি আরও জোরালো হয়েছে। তবে তথ্য বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যাচাই ছাড়া কোনো দাবি গ্রহণ করা উচিত নয়, কারণ এতে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। সব মিলিয়ে তারেক রহমান, ভারত বা জামায়াতের আমির কেউ এককভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন এমন ধারণার বাস্তবসম্মত নয়, বরং দেশের রাজনীতি পরিচালিত হচ্ছে বহু পক্ষের প্রভাব, প্রতিযোগিতা এবং জনগণের অংশগ্রহণের সমন্বয়ে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান, ফেরত পাঠানোর বিষয় পরিশীলনায়। বাংলাদেশ থেকে উত্থাপিত অনুরোধের প্রেক্ষিতে ভারত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিষয়টি পরিশীলনায় রয়েছে। এই সংক্ষিপ্ত অবস্থানই এখন নানা ব্যাখ্যা ও কূটনৈতিক বিশ্লেষণের জন্ম দিয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে পরিশীলনায় শব্দটি সাধারণত সময় নেওয়ার ইঙ্গিত বহন করে। প্রত্যর্পণ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তে আইনি কাঠামো, দ্বিপাক্ষিক চুক্তি, আদালতের প্রক্রিয়া এবং মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হয়। ফলে তাৎক্ষণিক সিদ্ধান্ত না দিয়ে ধাপে ধাপে মূল্যায়ন করাই স্বাভাবিক প্রক্রিয়া। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দিল্লির এই অবস্থান আসলে একটি ভারসাম্য রক্ষার কৌশল। একদিকে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনি বাস্তবতা বিবেচনা করা। এই দুয়ের সমন্বয় করতে চাইছে ভারত। তাই সরাসরি সম্মতি বা অস্বীকৃতির পরিবর্তে পর্যালোচনা বা পরিশীলনায় রাখার পথ বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে কিছু পর্যবেক্ষক মনে করছেন, এটি মূলত সময় ক্ষেপণের একটি কূটনৈতিক ভাষা। তাদের মতে সংবেদনশীল রাজনৈতিক ইস্যুতে দ্রুত সিদ্ধান্ত নিলে তা আঞ্চলিক সম্পর্ক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেওয়ার কৌশলই অনুসরণ করা হচ্ছে। এদিকে নয়া দিল্লির নীতি নির্ধারকদের জন্য বিষয়টি বেশ জটিল হয়ে উঠেছে, কারণ এই সিদ্ধান্ত শুধু দুই দেশের সম্পর্কেই সীমাবদ্ধ নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্যের সঙ্গেও যুক্ত। ফলে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দীর্ঘমেয়াদী প্রভাব মূল্যায়ন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার কূটনৈতিক মহলও বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। আনুষ্ঠানিকভাবে খুব বেশি মন্তব্য না এলেও অভ্যন্তরীণভাবে আলোচনার গুরুত্ব বাড়ছে, কারণ এই ইস্যু দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অবস্থান উভয়ের ওপরই প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, প্রত্যর্পণ ইস্যুতে আইনি প্রক্রিয়ায় শেষ কথা। দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি, আদালতের রায় এবং প্রমাণ এসবের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাই রাজনৈতিক বক্তব্যের চেয়ে আইনি কাঠামোর ভূমিকা এখানে বেশি গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনাকে ঘিরে প্রত্যর্পণ প্রশ্নে ভারতের পরিশীলনায় অবস্থানটি একটি কৌশলগত ও সময় সাপেক্ষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং কূটনৈতিক ভারসাম্য, আঞ্চলিক রাজনীতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সূক্ষ্ম সমন্বয়ের প্রতিফলন, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং মঙ্গলবার। 1 দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হচ্ছে মঙ্গলবার। করোনা মহামারীর রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। গত 16 এপ্রিল কমিশনিং অর্থাৎ পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স পাওয়া যায়। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার 28 এপ্রিল বিকালে প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, সময় স্বল্পতার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় এর আগে কয়েকবার জ্বালানি লোডিংয়ের সময়সীমা নির্ধারণ করেও তা সম্ভব হয়নি। এখন সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্পূর্ণ প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট। এই কার্যক্রমে অংশ নিতে 59 জন বাংলাদেশি বিশেষজ্ঞ পেয়েছেন অপারেটিং লাইসেন্স। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে ৪৫ দিন সময় লাগবে। জুলাইয়ের শেষে অথবা অগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে ১২০০ মেগাওয়াট নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে। পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে $১২.৬৫ বিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। এখানে 2টি VVER-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে। 2টি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে এখান থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০%-এরও বেশি পূরণ করবে। কার্ড দিয়ে সংকট সমাধান করা যাবে না, ড. মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, কার্ড দিয়ে সংকট সমাধান করা যাবে না। সংকট সমাধানের জন্য প্রয়োজন কার্যকরী পদক্ষেপ। সোমবার ২৬ এপ্রিল রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড সহ সরকারের যত ধরনের কার্ড আছে, সেই কার্ড কি প্রতিটি পরিবার পাবে? যদি না পায়, তাহলে কি রাষ্ট্র কর্তৃক আবারও বৈষম্য সৃষ্টি করা হচ্ছে না? সরকারের সমালোচনা করে তিনি বলেন, গ্যাস সংকটে সরকার এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু কার্ড দিয়ে সংকট সমাধান হবে না। কার্ডের নামে জনগণকে ধোঁকা না দিয়ে সিন্ডিকেট বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ হলে সংকট কেটে মানুষের স্বস্তি ফিরে আসবে। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি আন্দোলন সংগ্রামে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রক্ত লেগে আছে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। বিএনপির নেতারা আওয়ামী লীগের শাসনামলে সিজনাল আসামি সেজেছিল উল্লেখ করে ড. মাসুদ এমপি বলেন, যখন আন্দোলনের কোনো কর্মসূচি ঘোষণা হতো, তখন বিএনপির নেতারা স্বপ্রণোদিত হয়ে আটক হতো। তবে আটক হয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মতো রিমান্ড, জেল জুলুমের শিকার হতে হয়নি। তারা কারাগারে গিয়েই অসুস্থতার ভান ধরে হাসপাতালে শুয়ে থাকত, তাও কারাগারের হাসপাতালে নয়, বাহিরে আধুনিক উন্নতমানের হাসপাতালে। নিজে রিমান্ড ও জামিন না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যখন আমার জামিন হচ্ছে না, তখন বিএনপি নেতারা পরামর্শ দিয়েছে ম্যানেজ করে জামিন নিতে, কিন্তু জামায়াতে ইসলামী ম্যানেজ করে চলার রাজনীতি করেনি, করবে না।
যারা জামায়াতে ইসলামীকে গুপ্ত বলে তারাই আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নির্বিঘ্নে ছিল উল্লেখ করে তিনি বলেন, যখন ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির ডাক দেন, তখন কর্মসূচির দিন সকাল ৫টা থেকেই বিএনপির শীর্ষ নেতাদের মোবাইল বন্ধ ছিল। কেউ রাজপথে তো নামেইনি, এমনকি মোবাইল ফোনও খোলা রাখেনি। আজকে যাদেরকে গুপ্ত বলা হচ্ছে, সেদিন রাজপথে সেই জামায়াত শিবির ছিল। এমনকি সেদিন ছাত্র শিবিরের মনসুর শহীদ হয়। যেই জামায়াত শিবিরের নেতাকর্মীরা রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই জামায়াত শিবিরকে পলাতক বিএনপি এখন গুপ্ত বলছে। এটা জামায়াত শিবিরের জন্য নয়, বরং বিএনপির জন্যই লজ্জার। তিনি আরও বলেন, সরকার প্রধান নির্বাচনের আগে বারবার বলেছিলেন বিএনপি সুযোগ পেলে জাতীয় সরকার গঠন করবে। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে যারা নির্বাচনের পর গণভোটের রায় মানে না, তারাই আসল মোনাফেক। যে জায়গায় কথা বলে দেশে এসেছে, সেই জায়গার কথা মতোই এখন দেশ চলছে উল্লেখ করে তিনি বলেন, পলাতক নেতা কিন্তু নিজে পোস্ট করে জানিয়েছিলেন দেশে আসা তার একক নিয়ন্ত্রিত বিষয় নয়। যাদের কাছে তার দেশে আসার বিষয় নিয়ন্ত্রিত ছিল, তিনি আজ তাদের দ্বারাই নিয়ন্ত্রিত এবং পরিচালিত। তাদের নির্দেশে দেশ চলছে, তাদের নির্দেশে আওয়ামী লীগের পুনর্বাসন করছে। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া, পুতিন। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি চাপের মুখে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে ইরানি জনগণের লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ২৭ এপ্রিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে তিনি এই সংহতি প্রকাশ করেন। পুতিন বলেন, তেহরানের বর্তমান কঠিন সময়ে মস্কো সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সম্ভাব্য সবকিছু করতে তারা প্রস্তুত। রাশিয়ার সাবেক সাম্রাজ্যিক রাজধানী সেন্ট পিটার্সবার্গের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত এই বৈঠকে পুতিন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। তিনি পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পাশাপাশি উত্তেজনা কমাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুনরায় ব্যক্ত করেন। যদিও যুক্তরাষ্ট্র অতীতে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পুতিন বলেন, আমরা দেখতে পাচ্ছি ইরানি জনগণ কত বীরত্বের সঙ্গে তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। আমরা আশা করি এই কঠিন সময় দ্রুত কেটে যাবে এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে। বৈঠকে পুতিন আরও জানান যে গত সপ্তাহে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। জবাবে তিনি আরাগচিকে আশ্বস্ত করে বলেন, তেহরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত বছর দুই দেশের মধ্যে ২০ বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে রাশিয়া ইরানের বুশেহরে দুটি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যার উৎপাদন এখন রাশিয়ার ভেতরেই স্থানীয়ভাবে করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার এই অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাশিয়ার মতো বন্ধুরা কঠিন সময়ে ইরানের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে যে তেহরান একা নয়। তিনি বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে পুতিনকে বিস্তারিত অবহিত করেন। আরাগচি বলেন, এটি প্রমাণিত যে রাশিয়ার ফেডারেশনের মতো মিত্ররা ঠিক প্রয়োজনের সময়ে ইরানের পাশে থাকে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো চায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দূতাবাসিক আলোচনা অব্যাহত থাকুক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ কারো জন্য কল্যাণকর হবে না এবং পুনরায় যুদ্ধাবস্থা ফিরে আসা কারও স্বার্থ রক্ষা করবে না। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে দূতাবাসিক প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।